সার্ভিসিবিলিটি ওয়্যার অ্যান্ড অ্যাব্রেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা তো জানো যে টেস্টিংয়ের আসলে মূল পার্টটা হচ্ছে ফেব্রিক টেস্টিং। যদি তোমাদের কোনো বড় ভাই থাকে টেস্টিংয়ে, বিশেষ করে যেগুলো টেস্টিং বডি আছে যেমন ইন্টারটেক, এসজিএস, ব্যুরো ভেরিতাস, মানে থার্ড পার্টি যারা টেস্ট করে বাংলাদেশে বাইরের পক্ষ থেকে নমিনেটেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওরা মূলত ফেব্রিক টেস্টিংটাকে অনেক ফোকাস করে এবং ফেব্রিক টেস্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে এই অ্যাব্রেশন, সার্ভিসিবিলিটি, হ্যাঁ, ওয়্যার, তারপর পিলিং, আমরা ফেব্রিক্সের সারফেস প্রপার্টিসগুলো পড়তেছি এই চ্যাপ্টারে। এরপরে পিলিং আছে, তো পিলিং পড়লে এই সারফেস প্রপার্টি চ্যাপ্টারটা শেষ হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, হ্যাঁ, কারণ সার্ভিসিবিলিটি এটা এবং ওয়্যার কতদিন পড়তে পারবো বা পরা যাবে, এরপরে অ্যাব্রেশন ঘর্ষণকে কতটা প্রতিরোধ করতে পারে, এই বিষয়গুলো জানাটা অনেক জরুরি। এটা আসলে সবাই দেখতে চায়। তুমিও যদি বাজারে কাপড় কিনতে যাও তাহলে তুমি এই জিনিসটা প্রথমে খেয়াল করবা যে আসলে আমার কাপড়টা কতদিন টিকে থাকতে পারে বা আমি কয়দিন হয়তো এটা পরতে পারবো, রং না ওঠে কিংবা না ছিঁড়ে যাবে বা ডাইমেনশন নষ্ট হবে না, অথবা অ্যাব্রেশন, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা কেমন, এই বিষয়গুলো সবাই মোটামুটি একটু ভালো চায়, হ্যাঁ, সবাই দেখতে চায়। তো এই জন্য প্রায় 60টার উপরে, মানে 60+ এরকম অ্যাব্রেশন বা সার্ভিসিবিলিটি টেস্টিংয়ের মেথড ডেভেলপ করা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আমরা এই সার্ভিসিবিলিটি এবং অ্যাব্রেশন এটা দেখতে পারি বা টেস্ট করতে পারি, হ্যাঁ। তো এই জন্য সার্ভিসিবিলিটিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সার্ভিসিবিলিটির সংজ্ঞা তো বুঝতেছো, সার্ভিস এবিলিটি মানে কতটুকু সার্ভিস প্রোভাইড করতে পারবে। এখন এটা সময়ের মানদণ্ডে আমি দেখতে পারি, অথবা স্ট্রেংথের মানদণ্ডে দেখতে পারি, অথবা কালার ফাস্টনেসের মানদণ্ডে দেখতে পারি। এক একজন এক এক মানদণ্ডে সার্ভিসিবিলিটি বিচার করবে বা দেখবে। তো যে যে অ্যাঙ্গেলে দেখুক না কেন, মূলত এটা একটা মানে রিলেটিভ মেজারমেন্ট। এটা ম্যান টু ম্যান, পারসেপশন টু পারসেপশন, মানুষ থেকে মানুষ পর্যন্ত এটা ভেরি করবে। যেমন মনে করো একটা মানে নিম্ন মধ্যবিত্ত বা খুব গরিব ফ্যামিলির একটা লোকজনের কাছে একটা শার্ট হয়তো বা 5 বছর পরার পরও এটা সার্ভিসেবল মনে হবে, মানে সে এরপরও এটা পরে, মানে তার কাছে এটা সার্ভিসেবল, তখনও সে এটা সার্ভিস দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ছিঁড়ে যায় বা কোনো জায়গায় নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত সে এটা পরে। আবার একটা ফ্যাশনেবল লোক বা যারা মডার্ন আমরা দাবি করি অনেকে বলে, তারা দেখবা যে একটা শার্ট কেনার পরে 6 মাস পরেই হয়তোবা ওই শার্টটা কোনো কিছু হয় নাই, মানে তেমন কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয় নাই, কালারও যায় নাই, মোটামুটি যেরকম কিনছে প্রায় ওরকমই আছে, তারপরও 6 মাস পরে আর এটাকে পরতে চায় না। টাকা পয়সা আছে বা এরকম একটা অবস্থা। তো তার জন্য বা ফ্যাশন সচেতন ওইসব লোকজনের জন্য ওই 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 6 মাস যে সময়টা ওইটা হচ্ছে সার্ভিসেবল, যদিও শার্টটা নষ্ট হয় নাই, বাট ওই সময় পর্যন্ত সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, সার্ভিস দিচ্ছে বলে মনে করতেছে, এরপরে দিতে পারতেছে না, বা 1 বছর পরলো, পরে আগামী শীতে এটা আর পরবে না, বা আগামী শীতে তার কাছে এটা সুইটেবল মনে হচ্ছে না, তার মানে তার কাছে ওই সময়টা হচ্ছে সার্ভিসেবল। তার মানে এই জন্য আমরা বলতে চাই সার্ভিসেবল যে কনসেপ্টটা, এটা একটা রিলেটিভ মেজারমেন্ট, এটা অ্যাবসলিউট কোনো মেজারমেন্ট না। তারপরে আমরা এই অধ্যায়ে দেখব যে আসলে এই জিনিসটাকে কীভাবে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসতে পারি, একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, একটা ফেব্রিকের ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ। তো আমি একটু পড়ি। অ্যান আর্টিকেল হুইচ ইজ সার্ভিসেবল ইজ ক্যাপাবল অফ পারফর্মিং ইউজফুল সার্ভিস, অর্থাৎ যার কোনো একটা ইউজফুল সার্ভিস পারফর্ম করার ক্যাপাবিলিটি আছে সেটা হচ্ছে সার্ভিসেবিলিটি, বা একটা আর্টিকেলকে আমরা সার্ভিসেবল বলতেছি। আর্টিকেল মানে একটা অবজেক্ট, বস্তু, মনে করো একটা ফেব্রিক। ইটস সার্ভিসিবিলিটি সিজেস মানে শেষ হয়ে যাবে হোয়েন ইট ক্যান নো লঙ্গার ডু সো, যখন এই কাজটা করতে পারবে না, যে পারপাস বা যে পারফরমেন্সের জন্য আমি এটা কিনেছি, তার পারফরমেন্সটা হচ্ছে আমার রেইনকে প্রোটেক্ট করা, পারফরমেন্সটা হচ্ছে মনে করো আমার উইন্টারকে প্রোটেক্ট করা। তো এটা যতক্ষণ পর্যন্ত সে পারফর্ম করতে পারবে, আমার পারফরমেন্স হচ্ছে লজ্জা নিবারণ করা, যতক্ষণ পর্যন্ত এই কাজটা করতে পারবে, মানে পাতলা হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সার্ভিসেবল বলবো। যখন এটা হারিয়ে ফেলবে তখন এটা তার সার্ভিসিবিলিটি হারাবে। ইটস এ রিলেটিভ টার্ম, যেটা একটু আগে বললাম, এ ফেব্রিক হুইচ ইজ সার্ভিসেবল ফর ওয়ান মে নট বি ফর অ্যানাদার, কারোর জন্য যে সার্ভিসেবল হলেও আরেকজনের জন্য এটা সার্ভিসেবল নাও হতে পারে। ফর সাম ফ্যাশন কনসার্ন লেডি a dress of 3 months back may be unserviceable although it's still new or not damaged। আমি এই এক্সাম্পলটাকে এখানে নিয়ে আসছি যে একটা ফ্যাশনেবল লেডির ক্ষেত্রে এই ব্যাপারটা
এরকমভাবে চিন্তা করা যেতে পারে যে 3 মাস আগের একটা পোশাক তার কাছে হয়তো বা আজকে এটা ইউজলেস মনে হতে পারে। তো হাউএভার দেয়ার আর সার্টেন ফ্যাক্টরস দ্যাট লিমিট দ্য সার্ভিসেবিলিটি। অনেকগুলো ফ্যাক্টর দিয়ে আমরা সার্ভিসেবিলিটিকে লিমিট করতে পারি। এই যে একটু আগে টাইমের কথা বললাম, স্ট্রেংথের কথা বললাম, এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা সার্ভিসেবিলিটিকে দেখতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি, মানদণ্ড যাচাই করতে পারি। দেয়ার কালার, এগুলো হচ্ছে কালার, ওয়্যার মানে কত পড়তে পারবো, কতদিন রঙটা টিকে থাকবে, অ্যাব্রেশন অ্যান্ড টাইম, এই জিনিসগুলো দিয়ে মূলত সার্ভিসিবিলিটিকে জাজ করা বা দেখা হয়। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ইউজুয়ালি দ্য টাইম এলিমেন্ট ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ইন ডিসাইডিং সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটিকে ডিসাইড করতে গেলে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে টাইম। আমরা সচরাচর এটাই বলি যে এটা কয় বছর মেয়াদ, মানে কত বছর টিকবে। যদি 2 বছর টিকে তাহলে এটা একটা সার্ভিসেবল, এটা 3 বছর টিকলে আরেকটা সার্ভিসেবল, 6 মাস টিকলে এটা আরেক রকম সার্ভিসেবল। তার মানে টাইমটা হচ্ছে এখানে মুখ্য ফ্যাক্টর। যদিও তুমি যখন সায়েন্টিফিক্যালি হিসাব করবা তখন কিন্তু তোমার এই অ্যাব্রেশনটা দেখতে চাইবা, টেস্টিং মানে টেক্সচার ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, হ্যাঁ, কালার ফাস্টনেস, এই প্রপার্টিসগুলো দেখতে চাইবে। তারপরও ইন জেনারেল টাইমটা অনেক গুরুত্বপূর্ণ, যে কত দিন এটা ওর্ন আউট হচ্ছে বা ব্রেক হচ্ছে, টর্ন আউট হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এগুলা। তো পারপাস অফ সার্ভিসিবিলিটি টেস্টিং, আমরা কেন সার্ভিসিবিলিটি টেস্ট করি আমরা একটু দেখি। টু ডিটারমাইন অ্যাজ অবজেক্টিভলি অ্যান্ড প্রিসাইজলি অ্যাজ পসিবল whether the application under investigation is a valid and suitable use for the fiber, yarn or fabric। অর্থাৎ আমরা এটা ডিটারমাইন করতে চাই কোনো কিছুর অবজেক্টিভ বা পারপাস, যে পারপাসে এটাকে তৈরি করা হয়েছে বা যেটার স্পেসিফিকেশন দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য, এটা আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতে চাই যে আসলে এটা ভ্যালিড ছিল কিনা বা যেটা বলা আছে সেটা ঠিক কিনা। এই কারণে আমরা অনেক সময় করে থাকি। অ্যান্ড কনসিকুয়েন্টলি উইল হ্যাভ রেসপন্সিবল প্রসপেক্ট অফ কমার্শিয়াল সাকসেস অ্যাজ এ লং টার্ম প্রপোজিশন। দীর্ঘ মেয়াদে পরবর্তীতে এটা যদি ঠিকই থাকে সব কিছু, তাহলে দীর্ঘমেয়াদে এটা রিজনেবল পারপাসকে কমার্শিয়ালি অ্যাচিভ করতে পারবে কিনা বা কমার্শিয়ালি সফল হবে কিনা, এই বিষয়টার সম্বন্ধে আমরা সিদ্ধান্ত নিতে অনেক সার্ভিসিবিলিটি টেস্ট করে থাকি। ইট উইল বি অ্যাপ্লিকেবল দ্যাট দিস স্টেটমেন্ট অ্যাপ্লাইজ পার্টিকুলারলি টু এ লঞ্চিং অফ নিউ ফাইবার, ইয়ার্ন অর ফেব্রিক হুইচ ক্যান ব্রিং ক্রেডিট অর ডিসক্রেডিট টু দ্য কোম্পানি। এখন আমি বললাম আমি নতুন একটা ফাইবারের কম্পোজিশন নিয়ে আসছি বাজারে, যেটা খুবই ভালো এবং এটা করণের চেয়ে 1.5 গুণ শক্তিশালী এবং 1.5 গুণ সার্ভিসেবল। তো তখন আমি যে কথাটা বললাম এটা মার্কেটে আমাকে ফিট করতে হবে, কথাটাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য এবং কমার্শিয়ালি আমার প্রোডাক্টটাকে আমি হাই কোয়ালিটি দেখানোর জন্য আমাকে এই সার্ভিসিবিলিটি টেস্টিংটা করতে হবে। যেমন তোমরা ওই যে বাজারে রডের যে বিজ্ঞাপনগুলো দেখি এক একজন এক একভাবে অ্যাড দেয়। কেউ বলে যে 50 লক্ষ সাইক্লিক লোডিংয়ে টিকে থাকতে পারে, KSRM, BSRM, তারপরে আরেকজন দেখা গেছে সাইক্লিং লোডিংয়ের টেস্ট না দিয়ে ডাকটাইলিটি টেস্ট করে, যেটা আমাদের রড হচ্ছে সবচেয়ে বেশি ডাকটাইল রড। তো এই যে প্রপার্টিসগুলো আছে তারা এক একটা প্রপার্টি দিয়ে এক একজনকে বিট করার চেষ্টা করে বা নিজেকে সুপেরিয়র হিসেবে দেখানোর চেষ্টা করে। তো এইখানেও তুমি যখন নতুন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব তখন আমাকে এটা একটা উদ্দেশ্য আর কি, যে আমি মার্কেটে আমারটাকে ঠিক বা সুপেরিয়র বলা বা যেই অবস্থানে আছে সেই অবস্থানটা, প্রকৃত অবস্থানটা তুলে ধরার জন্য এটা করতে হবে টেস্টটা। টু কম্পেয়ার এ নাম্বার অফ ডিফারেন্ট ফাইবার, ইয়ার্ন অর ফেব্রিক অ্যাজ পার্ট অফ মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চের অংশ হিসাবে আমরা বিভিন্ন ফাইবারের সার্ভিসিবিলিটি দেখব, যে পলিস্টারটা কেমন সার্ভিসেবল, কটনটা কেমন, লিনেনটা কেমন, উল কেমন, অ্যাক্রেলিক কেমন, এসিটেট কেমন, এটা দেখা, অথবা রিং ইয়ার্ন কেমন, রোটর ইয়ার্ন কেমন, নিট কাপড় কেমন, ওভেন কাপড় কেমন, এরকম বিষয়গুলো দেখা, নন ওভেন কেমন। টু ডিটারমাইন দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লথ স্ট্রাকচার অ্যান্ড ফিনিশিং অন পারফরমেন্স। আচ্ছা, ক্লথের যে স্ট্রাকচার এবং ফিনিশিং এটা পারফরমেন্সকে কতটা হিট করে, মূলত আসলে এই টেস্টিংটা পড়লেই বুঝবা তোমরা যে আসলে আমরা সার্ভিসিবিলিটি একটা জায়গায় গিয়ে এভাবে টেস্ট করি যে আমার একটা কাপড় আছে, এইটাকে আমি প্রথম অবস্থায় মানে গ্রে অবস্থায় আগে তার অ্যাব্রেশন টেস্ট করি, দেখি এটা কতটা ফ্রিকশানে ছিঁড়ে যায়। তো পরবর্তীতে মনে করো আমরা অনেকগুলো ফিনিশিংয়ের কথা তোমাদেরকে বলছি অত ধাপে ধাপে, যদিও তোমরা ওয়েট প্রসেসিং এগুলো পড়ো। এই যে ওয়াটার প্রুফ ফিনিশ মনে করো বা এই রেইন প্রুফ ফিনিশ দিচ্ছি আমরা
মানে অনেক সময় উপরে কোটিং দিচ্ছি, রেজিন ফিনিশ দিচ্ছি, এরকম বিভিন্ন ধরনের ফিনিশিং করা হয় কাপড়ে। তো এখন কিছু কিছু ফিনিশ আছে, বেশ কিছু ফিনিশ আছে যেগুলো কাপড়ের পারফরমেন্সকে বাড়িয়ে দেয়, কাপড়ের স্ট্রেংথ বাড়ায়, কাপড়ের ডিউরেবিলিটি বাড়ায়, কাপড়ের সফটনেস কিছু আছে বাড়ায়, কিছু আছে কাপড়টাকে স্টিফ করে। তো যাই করুক না কেন, আমার যে ফিনিশিংটা করা হলো, একটা কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হলো, রেজিন ফিনিশ হোক, যে কোনো একটা ফিনিশ হোক, এই ফিনিশিংয়ের পরে আমার এই কাপড়টা কেমন ইমপ্রুভ করলো এটা তুমি কিভাবে বুঝবা? তার মানে তোমার ফিনিশিং করার পরে এবার অ্যাব্রেশন আবার দেখতে হবে, যে আগে যদি 450 সাইক্লিক লোডিংয়ে নষ্ট হয়ে যেত, এখন কত সাইকেল লোডিংয়ে এটা নষ্ট হয়। তাহলে যদি এটা বেশি হয়, ধরো 5টা বেশি হলো, 10টা বেশি হলো, তাহলে আমার ফিনিশিংয়ের জন্য এইটুকু ইমপ্রুভ করছে, এই জিনিসটাকে জাজ করা যায়। তো এই জন্য কাপড়ের স্ট্রাকচার এবং ফিনিশিংয়ের যে পারফরমেন্সটা, হ্যাঁ, আমার নিট এবং ওভেন, আমি দুটা একই ম্যাটেরিয়াল দিয়ে নিট এবং ওভেন তুমি টেস্ট করলা, মানে কাপড় বানাইলা, বানানোর পরে এরপরে তুমি অ্যাব্রেশন দেখলা। তো দেখে তুমি এটা একটা রিসার্চ করতে হিসেবে কাজ করতে পারো বা পাবলিকেশন হিসেবে দেখাইতে পারো যে আমার ফাইন্ডিংস হচ্ছে এটা, যে আমি একই ম্যাটেরিয়াল দিয়ে, একই ফাইবার দিয়ে, একই ধরনের ইয়ার্ন দিয়ে আমি দুইটা কাপড় প্রডিউস করে দুইটা কাপড়ের অ্যাব্রেশনের মধ্যে এরকম ভেরিয়েশন পাচ্ছি। তখন তুমি একটা কমেন্টসে যেতে পারো। এই জন্য কাপড়ের স্ট্রাকচার এবং ফিনিশিংটাকে, পারফরমেন্সটাকে জাজ করার জন্য, ইভ্যালুয়েট করার জন্য আমরা এই সার্ভিসিবিলিটি টেস্ট করি। টু অ্যাসেস সুইটেবিলিটি ফর পারপাস ইন ইনস্ট্যান্সেস where the fabric or article is considered borderline by laboratory testing against a performance specification, অর্থাৎ অ্যাসেস করবো আমরা, হ্যাঁ, সুইটেবিলিটি ফর পারপাস ইন ইনস্ট্যান্সেস, কিছু কিছু ক্ষেত্রে যে হোয়ার দ্য ফেব্রিক অর আর্টিকেল ইজ কনসিডার বর্ডার লাইন বাই ল্যাবরেটরি টেস্টিং, হ্যাঁ, ল্যাবরেটরি টেস্টিংয়ের মাধ্যমে অ্যাগেনস্ট এ পারফরমেন্স স্পেসিফিকেশন। অর্থাৎ আমার যেই এই সিগমা আছে আর কি, অর্থাৎ এই আপার এবং লোয়ার যে লিমিট আছে ভেরিয়েশনের, ওই ভেরিয়েশনের যে বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনের লিমিটের মধ্যে থাকাটা, এটা অ্যাসেস করা, হ্যাঁ, বা সুইটেবিলিটিটা দেখাটা হচ্ছে আমাদের আরেকটা উদ্দেশ্য। আর পঞ্চম উদ্দেশ্য হচ্ছে টু ডিটারমাইন সুইটেবিলিটি ফর মেকিং আপ, যেমন সিমিং প্রপার্টিজ, হ্যাঁ, প্লিটিং অ্যান্ড ক্রিজিং প্রপার্টিজ, এই জিনিসগুলোকে দেখার জন্য অনেক সময় আমরা সার্ভিসিবিলিটি দেখি, যে আমার সিম স্ট্রেংথটা কেমন, হ্যাঁ, সিম লাইনের যে স্ট্রেংথ আছে, সুইং যেখানে করা হলো সেই লাইনের স্ট্রেংথ দেখার জন্য, প্লিট থাকলে, হ্যাঁ, প্লিট তো বোঝো তোমরা, ওই যে শার্টের এই যে সামনের দিকে যেটা দেওয়া হয় এটাকে প্লিট বলে। তো এরকম প্লিটিংয়ের ক্ষেত্রে বা ক্রিজ প্রপার্টিসগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, ভাঁজের কারণে সার্ভিসিবিলিটি, অ্যাব্রেশন কেমন কমে গেল বা বেড়ে গেল, এই জিনিসটা দেখা। তারপরে টু অ্যাসিস্ট ইন এস্টাবলিশিং ক্রাইটেরিয়া ফর ল্যাবরেটরি টেস্টিং অ্যান্ড স্ট্যান্ডার্ড পারফরমেন্স, একটা মানে সিদ্ধান্তে আসতে সহযোগিতা করা বা একটা কোনো কিছু অ্যাস্টাবলিশ করতে সহযোগিতা করা, যে ল্যাবরেটরি এবং স্ট্যান্ডার্ডের মধ্যে আসলে যে পার্থক্যগুলো আছে এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ মেথডে আনার জন্য অনেক সময় আমরা এই সার্ভিসিবিলিটি টেস্ট করে থাকি। তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য এই 6টা সার্ভিসিবিলিটি টেস্টের। এরপর আমরা চলে যাই ওয়্যারের পর আসবে অ্যাব্রেশন। ওয়্যারে দেখো, ওয়্যার ইজ দ্য নেট রেজাল্ট অফ এ নাম্বার অফ এজেন্সিজ হুইচ রিডিউস দ্য সার্ভিসিবিলিটি অফ এন আর্টিকেল। অর্থাৎ সিম্পল কথা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা রেজাল্ট, অর্থাৎ তোমার সার্ভিসিবিলিটি যদি বলো এটা একটা বিষয়, আর যেটা সার্ভিসিবিলিটি কমিয়ে দেয় সেটা হচ্ছে ওয়্যার, আমি কতবার পরিধান করব, এটা হচ্ছে ওয়্যার। দ্য নেট রেজাল্ট অফ নাম্বার অফ এজেন্সিস, হ্যাঁ, কত সময় বা কতবার, হুইচ রিডিউস দ্য সার্ভিসিবিলিটি অফ এন আর্টিকেল, যা কিনা একটা কিছুর সার্ভিসিবিলিটিকে কমিয়ে দিচ্ছে। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ, তুমি যতবার পড়বা তত কম সময়ে সার্ভিসিবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিটারিয়েশন, কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কতগ্রস্ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অফ এ ফেব্রিক, একটা ফেব্রিকের, কিসের জন্য, ডিউ টু ব্রেকিং, ডিউ টু কাটিং, ডিউ টু রিমুভাল অফ দ্য ফাইবার্স। অর্থাৎ আস্তে আস্তে একটা একটা করে আঁশ কাপড় থেকে খুলবে, তুমি প্রতিবার ওয়াশ করবা, কাপড়কে পরবা, কাপড় শরীরের সাথে ঘষিত হবে, বাতাসের সাথে ঘর্ষণ খাবে, বিভিন্ন জায়গায় ঘর্ষণ খাবে, ফাইবারগুলো আস্তে আস্তে উঠবে, এটাকে আবার ওয়াশ করবা, ওয়াশ করলে এরকম বারবার হয়ে একটা সময় ফাইবারগুলো আস্তে আস্তে হালকা হয়ে থাকবে। এই জন্য তো আমাদের কাপড়গুলো একটা সময় দেখা যাচ্ছে পাতলা হয়, কারণ ফাইবার কমতে থাকে। তো এই জন্য এই যে ফাইবার কমা বা কাটিং হওয়া বা ব্রেক করা, ছিঁড়ে যাওয়া, এইগুলার কারণে কতটুকু ডিটেরিয়েশন হয়, কাপড়ের ক্ষতিগ্রস্ত হয়, সেটাই হচ্ছে ওয়্যার। সাম অফ দ্য মোর ইম্পর্টেন্ট এজেন্সিজ
কোন কোন এজেন্সিগুলো মানে কোন কোন অ্যাপ্লিকেশনে এটা ডিটোরিয়েশনটা হয় সেগুলো কি কি। ব্যান্ডিং অর স্ট্রেচিং, আমাদের কাপড় তো সবসময় ব্যান্ডিং স্ট্রেচিংয়ের মধ্যে দিয়ে যায়, আমি হাত বাঁকাচ্ছি, এখানে ফাইবারটাও বাঁকতেছে, আবার এরকম করতেছি, নিচ থেকে আবার ঠিকই স্ট্রেচ পড়তেছে, এই পাশ থেকে স্ট্রেচ পড়তেছে, এই পাশ থেকে ব্যান্ড হচ্ছে। বিভিন্ন সময়ে আমাদের হাত পায়ের মুভমেন্টের জন্য কাপড়ের মধ্যে স্ট্রেচ এবং ব্যান্ডিং অ্যাপ্লাই হবেই। তারপর টিয়ারিং হয়, টান পরে টিয়ারিং হয়, ছিঁড়ার অবস্থায় আসে। অ্যাব্রেশন, ঘর্ষণ হয়। তারপর লন্ডারিং, ওয়াশ করতে হয়। ক্লিনিং, পরিষ্কার করি। তো এই সবগুলো হচ্ছে ওই অবজেক্টিভগুলা যেই বা এজেন্সিগুলা, যেই এজেন্সিগুলোর মাধ্যমে আমরা কাপড়ের ওয়্যারটাকে জাজ করি, অর্থাৎ এগুলোর কারণে কাপড়ের ডিটোরিয়েশনটাকে দেখাই হচ্ছে ওয়্যার। আচ্ছা, ওয়্যারটাকে ওয়্যার ইন্ডেক্স দিয়ে টেস্ট করা হয়। দ্য নেচার অ্যান্ড টাইপ অফ দিস এজেন্সিস আর সো ভেরিড ইন টাইপস, এটা বিভিন্ন ধরন চেঞ্জ হয়। ওয়্যার ইন্ডেক্স হচ্ছে ওয়েট লস ইন মিলিগ্রাম অ্যান্ড নাম্বার অফ সাইকেল টেস্টেড ডিভাইড বাই 1000। এটা আমরা মার্টিনডেল অ্যাব্রেশন রেজিস্ট্যান্স টেস্টার আছে পরবর্তীতে, তখন ডিটেলসে এটা দিয়ে টেস্ট করব, তখন বলে দিব। এটা আপাতত সূত্রটা মনে রাখো। ওয়্যার ইন্ডেক্স হিসাব করার জন্য আমরা কতটুকু ওয়েট লস করে একটা স্যাম্পলকে নিয়ে আগে ওয়েট করি, পরবর্তীতে ঘর্ষণের পরে ওয়েট করি, কত সাইকেল নিব, কত সাইকেল পর্যন্ত এরকম ঘষবো সেই সাইকেলটা, এবং কত মিলিগ্রাম ওয়েট লস করলো, এটাকে এই ফর্মুলাতে বের করলে ওয়্যার ইন্ডেক্স পাই। ওয়্যার ইন্ডেক্স দুইটা কাপড়ের থাকলে দুইটা কাপড় থেকে আমি কম্পেয়ার করতে পারি। কীরকম কম্পেয়ার? ইফ ওয়্যার ইন্ডেক্স ইনক্রিজেস, যদি কোনো কাপড়ের ওয়্যার ইন্ডেক্স বাড়ে বা বেশি হয়, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ডিক্রিজেস। হ্যাঁ, অর্থাৎ ওয়্যার ইন্ডেক্স যদি ইনক্রিজ করে তাহলে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স মানে ঘর্ষণকে প্রতিরোধ ক্ষমতা কী হবে? কমে আসবে। তার মানে ওয়্যার ইন্ডেক্সটা কম হওয়াটা ভালো, অ্যান্ড ভাইস ভার্সা, এরকম উল্টা। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারের মধ্যে আমরা এই যে এই দুইটা বিষয় সম্বন্ধে শুধু ধারণা নিলাম, সার্ভিসিবিলিটি এবং ওয়্যার। মূলত চ্যাপ্টারটা হচ্ছে অ্যাব্রেশন নিয়ে, অর্থাৎ অ্যাব্রেশন টেস্ট করা, অ্যাব্রেশন সংক্রান্ত বিষয়গুলোকে জানা, এটা হচ্ছে মূল আলোচ্য বিষয় আর কি। তো আমরা অ্যাব্রেশনে চলে আসলাম। অ্যাব্রেশন তো তোমরা সবাই বুঝো, ফ্রিকশন যেটা বলি আর কি, ফ্রিকশন বা অ্যাব্রেশন মানে ঘর্ষণ। Abrasion is one aspect of wear and is the rubbing away of the component fibers and yarns of the fabric. অর্থাৎ অ্যাব্রেশনে যেমন আগের যেই ওয়্যারের কথা বললাম আমরা, ওয়্যারে কিন্তু এরকম সবগুলো এজেন্সি দিয়ে আমি টেস্ট করব না, কারণ একটা কাপড় সবসময় সবগুলোর মধ্যে দিয়ে যাবে না, হয়তো দুই একটা দিয়ে যাবে, হয়তো অ্যাব্রেশনটা শুধু দেখা হবে, অথবা টিয়ারটা দেখা হবে, অথবা ব্যান্ডিং এবং স্ট্রেচিংটা দেখা হবে, অথবা ক্লিনিং করতে গেলে কেমন ক্ষতিগ্রস্ত হয়, বা লন্ড্রিং ওয়াশিংয়ের ফলে কী পরিমাণ ডিটোরিয়েশন হচ্ছে, এটা শুধু দেখবো হয়তো বা। তো কখন হয়তো অ্যাব্রেশন দিয়ে দেখবো না ওয়্যারটা দেখার জন্য অ্যাব্রেশনের কারণে কী ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য একটা এলিমেন্ট দিয়ে বা একটা এজেন্সি দিয়ে সবসময় দেখা হবে, সবগুলো হয়তো মাল্টিপল করে আর অ্যানালাইসিস করা যাবে না। তো এইটাই বলা হচ্ছে যে এটা ওয়ান অ্যাসপেক্ট অফ ওয়্যারের একটা কি অ্যাসপেক্ট, ঠিক আছে। অ্যান্ড ইজ দ্য রাবিং অ্যাওয়ে অফ দ্য কম্পোনেন্ট ফাইবার অ্যান্ড ইয়ার্ন অফ দ্য ফেব্রিক, যেটা কিনা ঘর্ষণের ফলে বা ফ্রিকশনের কারণে সারফেস থেকে ইয়ার্নগুলোকে এবং ফাইবারগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয় বা নষ্ট করে দেয়। আচ্ছা, এটা আবার অ্যাব্রেশন মেবি ক্লাসিফাইড অ্যাজ ফলোজ, তিনভাবে আমরা মানে ক্লাসিফাই করতে পারি। ঘর্ষণটার প্রয়োগ করার যে অবস্থাটা, এই প্রয়োগটা তিনভাবে হতে পারে। প্লেন অর ফ্ল্যাট অ্যাব্রেশন, এ ফ্ল্যাট এরিয়া অফ ম্যাটেরিয়াল ইজ অ্যাব্রেডেড। একটা ফ্ল্যাট এরিয়া অর্থাৎ কোনো কিছু সারফেস, হ্যাঁ মনে করো এটা আছে, এটা যে সারফেসটা আছে এই সারফেসটাকে আমরা ফ্রিকশন করে দেখবো, এটা হচ্ছে প্লেন অর ফ্ল্যাট অ্যাব্রেশন। তারপরে দুই হচ্ছে এজ অ্যাব্রেশন, হ্যাঁ দিস কাইন্ড অফ অ্যাব্রেশন অকার্স অ্যাট কলার অ্যান্ড ফোল্ড, যেখানে ভাঁজ আছে কলার আছে, হ্যাঁ সেই জায়গাগুলোতে এই অ্যাব্রেশনটা দেখা হয় এরকম ভাঁজ হওয়ার পরে। তারপর ফ্ল্যাক্স, ইন দিস কেস রাবিং ইজ অ্যাকম্পানিড বাই ফ্ল্যাক্সিং অ্যান্ড বেন্ডিং। ফ্ল্যাক্স মানে হচ্ছে যে এরকম ফ্ল্যাক্সিং হওয়া মানে বারবার ওঠানামা করা কোনো একটা কিছুকে, মনে করো আমি এটাকে বারবার এরকম এরকম বন্ধ করবো ওপেন করবো বন্ধ করবো ওপেন করবো, এটা হচ্ছে ফ্ল্যাক্সিং। তো এরকম ফ্ল্যাক্সিং করতে করতে একটা সময় কিন্তু কাগজটা এই জায়গাতে ছিঁড়ে যাবে, একটা সময় এই জায়গাটা কিন্তু আর থাকবে না, এইখানে টার্ন আউট হবে। আর যদি আমি এখানে ফিকশন করি এভাবে, তখন কিন্তু সারফেস থেকে একটা সময় ছিদ্র হয়ে যাবে, মানে সুতাগুলো ছিঁড়ে এই পাশে দেখা যাবে কাপড়ের, এটা একটা ওয়ে। আর ফ্ল্যাক্সিং মানে হচ্ছে এরকম করা ফ্ল্যাক্সিং।
তারপরে ব্যান্ডিং হতে পারে, মানে একেবারে বাঁকিয়ে দেওয়া এটা। So these three types are only broad division, and in actual service a complex মানে mixture of some or all types is found. অনেক সময় আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখি, শুধু প্লেন ফ্ল্যাট অথবা এজটা দেখি, অথবা ফ্ল্যাক্স প্লেন দুইটাই দেখি, বা একটা যে কোনো দেখি। এগুলোকে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে নর্মালি দেখা হয়। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই? জরুরি, অনেকগুলো বিষয় ইম্পর্ট্যান্ট, যে এখানে অ্যাব্রেশন হবে বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স একটা ফাইবারের কেমন হবে এটার উপর ডিপেন্ড করবে অনেকগুলো বিষয়। এর মধ্যে একটা বিষয় হচ্ছে এরকম যে আমি ওয়াশ করব বা কাপড়ের মধ্যে ফ্রিকশান যে দিচ্ছি, বিভিন্নভাবে কাপড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বা আমার শরীরের সাথে কন্টাক্টে এসে নষ্ট হচ্ছে। তো যে কোনোভাবেই নষ্ট হোক না কেন, আসলে অনেকভাবেই নষ্ট হচ্ছে মনে করো, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফাইবারকে কতটা ধরে রাখতে পারে। যদি ধরে রাখতে পারে তাহলে দেখা গেছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা ভালো থাকে। অন্যান্য মেকানিক্যাল ফোর্সে ড্যামেজের চেয়ে মূলত ফাইবারদের মধ্যে যে রিলেশনটা, এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। তারপরে পয়েন্ট টু বি কনসিডার বিফোর অ্যাব্রেশন টেস্টিং, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ তুমি অ্যাব্রেশন টেস্ট করবা, এখানে অনেকগুলো ফ্যাক্টর তোমাকে মাথায় রাখতে হবে। তুমি কতটুকু লোড অ্যাপ্লাই করবা, কেমন সাইজের বস্তু দিয়ে ফ্রিকশান করবা, কত জোরে ফ্রিকশান করবা, মানে আস্তে নাকি দ্রুত, কতক্ষণ ধরে, তারপরে এখানে কি ম্যাটেরিয়াল ইউজ করবা অ্যাব্রেশন করার জন্য। এটা কি তুমি সিরিজ কাগজ ইউজ করবা, নাকি কোনো সফট পিচ্ছিল কোনো বস্তু ইউজ করবা। তার মানে এখানে অনেকগুলা বিষয়, অনেকগুলা ফ্যাক্টর এই অ্যাব্রেশনের সাথে তোমার সম্পর্কিত। তুমি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, এই মেশিনটাকে বা টেস্টিংটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য অনেকগুলা মানে প্যারামিটারকে সেট করতে হবে। এইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। 10টা মতো মোটামুটি মানে ব্যাপার এখানে সিলেক্ট করা জরুরি। তো প্রথমটা কি? প্রথম হচ্ছে কন্ডিশন অফ স্পেসিমেন। তো কেন এইগুলো না করলে কি হবে? এগুলো কনসিডার না করলে কিন্তু রেজাল্ট ভেরি করবে। এই জন্য আমরা বলতেছি এগুলোকে কি করতে হবে? কনসিডার করতে হবে। তো প্রথমে কন্ডিশন অফ স্পেসিমেন, তার মানে হচ্ছে স্পেসিমেন যেটা আছে, অর্থাৎ আমার ফেব্রিকের যে স্যাম্পল, এটাকে আগে প্রপার কন্ডিশনে নিয়ে আসতে হবে। তো তোমরা এটা তো জানো যে কন্ডিশনিং না করলে, অর্থাৎ কাপড়কে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে না নিয়ে আসলে, বা স্ট্যান্ডার্ড টেস্টিং যে অ্যাটমসফিয়ার আছে সেখানে না নিয়ে আসলে, কাপড়ের মধ্যে কিন্তু এমনিতেই কিছু চেঞ্জ হয়ে যায়। এখন সেই চেঞ্জটা কিন্তু অরিজিনাল কাপড়কে রিপ্রেজেন্ট করে না। যেমন তোমরা জানো যে ওয়েট স্টেটে আমাদের কটনের স্ট্রেংথ বেড়ে যায়, আবার ওয়েট স্টেটে অন্য বিস্কোস রাউন্ডের স্ট্রেংথ কমে যায়। তো এইরকম ফাইবারগুলোর এক একটা হিউমিডিক কন্ডিশনে তার মানে সামান্য কিছু প্যারামিটারগত চেঞ্জ হয়। তারপরে টেম্পারেচার চেঞ্জ হলে তো চেঞ্জ হয়, যার ভিতরে মলিকুল আছে সব কিছুর মধ্যে, এই মলিকুলগুলো ছোটাছুটি বেড়ে যায় যত বেশি টেম্পারেচার রেজ করা হয়। তো তখন তার অবস্থার কত পরিবর্তন হয়। আবার কিছু আছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারকে যদি এক্সিট করে যায়, তখন তো এটা রাবারি স্টেটে কনভার্ট হয়ে যাবে, এর নিচে থাকলে না গ্লাস থাকবে বা সলিড থাকবে। তো এই জন্য এই অবস্থাগুলোর জন্য কন্ডিশনিংটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা এটা বলা হয়েছে কন্ডিশন অফ স্পেসিমেন। দ্য ফেব্রিক উইল বি কন্ডিশনড, ফেব্রিকটাকে কী করা হবে? কন্ডিশন করা হবে অ্যান্ড টেস্টেড ইন এ স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার। একটা স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ারে এটাকে কী করতে হবে? কন্ডিশনিং করে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে চয়েস অফ দ্য টেস্টিং ইনস্ট্রুমেন্ট। টেস্টিং ইনস্ট্রুমেন্ট আমাকে চয়েস করতে হবে, কী ধরনের টেস্টিং ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করব। হ্যাঁ, তো এটা চয়েস করার ক্ষেত্রে কী করব? ডিপেন্ডিং আপন দ্য টাইপস অফ টেস্টিং টু বি ডান, দ্য ইনস্ট্রুমেন্ট মে বি চুজেন। কী কী? যেমন ফ্ল্যাট অ্যাব্রেশন নেব আমি, নাকি ফ্ল্যাক্সিং অ্যাব্রেশন নেব, যেমন আমার 3টা ছিল তাই না, নাকি এজ অ্যাব্রেশন নেব। আমার যখন কলার টেস্ট করতে হবে, কলারের জন্য তো আর আমি কলারটা এমনিতেই ছোটো থাকে, তো ছোটো কলার মধ্যে তুমি গোলাকার বস্তু দিয়ে ওই ফ্ল্যাট অ্যাব্রেশন বা প্লেন অ্যাব্রেশন তো নিতে পারবো না, করতে পারবো না। সুতরাং যেটা যে ধরনের বস্তু, যেখানে যে ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে, সেই সাপেক্ষে আমাকে মেশিন চুজ করতে বলা হচ্ছে। ঠিক আছে, ওই মোতাবেক আমার মেশিন চুজ করা, এটা হচ্ছে একটা বিষয়। তো ওই মোতাবেক মেশিন চুজ করতে গেলে, যেমন আমার এই যে মনে করো হাতের এই অংশটা তো নর্মালি ফ্রিকশন এখানে খুব বেশি হবে না, এটা সবসময় ফ্লেক্সিংয়ের মধ্যে থাকবে। মানে আমি যে যতবার হাত বন্ধ করব ওপেন করব, এই অংশটাতে তত বেশি ফ্লেক্সিং হবে। তো এইরকম হাঁটুর কাছে যেটা আছে সেই অংশটা, এই জায়গাগুলোর জন্য আমার তো প্লেন বা ফ্ল্যাট অ্যাব্রেশনটা জরুরি না, আমার জরুরি হচ্ছে ফ্লেক্সিংয়ের কারণে সে কত দ্রুত
ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরিয়া অফ অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রপার ইনস্ট্রুমেন্ট অফ টেস্টিং বা মেথড অফ টেস্টিংটা সিলেক্ট করাটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর কনসিডারেবল। তৃতীয় কনসিডারেবল ফ্যাক্টর হচ্ছে চয়েস অফ অ্যাব্রেশন মোশন, মানে অ্যাব্রেসিভ মোশন। অর্থাৎ আমি যে অ্যাব্রেশনটা দিব সেটা কোন ডিরেকশন থেকে মোশন দিব। কোনো কিছুর উপর তো আমি মোশন অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি, অনেকভাবে মোশন অ্যাপ্লাই করে ক্ষতিগ্রস্ত করতে পারি চাইলে। তো দ্য রাবিং মুভমেন্ট মে বি রিসিপ্রোকেটিং, রোটারি অর মাল্টি ডিরেকশনাল। রিসিপ্রোকেটিং হতে পারে, একদিকে ঘুরলো আবার একদিকে ফিরে আসলো, অর্থাৎ এই ডানে বামে এরকম। অথবা রোটারি মোশন হতে পারলো, ঘুরে ঘুরে শুধু ফোর্স অ্যাপ্লাই করবে, ঘষতে থাকবে। আর মাল্টি ডিরেকশনালও হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। তারপর হচ্ছে ডিরেকশন অফ অ্যাব্রেশন। এই যে আমি মোশনটা সিলেক্ট করলাম, অ্যাব্রেসিভ মোশনের পর হচ্ছে এবার ডিরেকশন। হোয়েন দ্য অ্যাব্রেসিভ মোশন ইজ ইউনিডিরেকশনাল, শুধু এক ডিরেকশন থেকে যদি যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, দ্য অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ইন স্পেসিফিক ডিরেকশনস ক্যান বি মেজার্ড। শুধুমাত্র অ্যাব্রেশন রেজিস্ট্যান্স একটা ডিরেকশন, একটা স্পেসিফিক ডিরেকশন মানে হচ্ছে হয় ট্যানজাইল, কম্প্রেশন, ইউনিডিরেকশনাল অথবা রিসিপ্রোকেটিং, যেটাই হোক সেটা স্পেসিফিক একটা ডিরেকশনের জন্য মেজার করা হবে। ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে, ডিফারেন্সেস উইল বি অবজার্ভ বিটুইন ওয়ার্পওয়ে অ্যান্ড ওয়েভওয়ে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। অনেক ক্ষেত্রেই আমরা যখন একই ওভেন কাপড়ের কথা বলি তখন ওয়ার্পওয়ে এবং ওয়েভওয়ে দুই দিকেই আমরা অ্যাব্রেশনটা টেস্ট করে এটাকে পরে গড় করি বা জাজ করি। ইফ ডিজায়ার, যদি প্রয়োজন হয় কখনো কখনো, তখন দ্য ডিরেকশন অফ অ্যাব্রেশন ক্যান বি অ্যাট অ্যাঙ্গেলস টু দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েভড ডিরেকশন। অর্থাৎ যদি কখনো আমার দরকার হয় তখন কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন অ্যাঙ্গেলে, বা বিভিন্ন কোনাকুনিভাবে অনেক সময় আমরা এই অ্যাব্রেশন মানে টেস্ট করে থাকি আর কি। মানে কোনাকুনি ডিরেকশনেও অনেক সময় অ্যাব্রেশনটা দেখা হয়, মানে ফোর্স অ্যাপ্লাই করা হয় আর কি। সবসময় যে একেবারে প্যারালাল করা হয় এরকম না। যদি কখনো আমার দরকার হয় টুইল লাইনটা আমি শুধু দেখবো, টুইল লাইনটা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো টুইল তো আর সোজা থাকে না, টুইল তো একটা ইনক্লাইন্ড লাইন বা কাউটা এস অথবা জেড, তো যাই হোক না কেন সেই বরাবর অথবা ফোর্স অ্যাপ্লাই করে আমরা দেখা লাগতে পারে যদি কখনো প্রয়োজন হয়। 5 নাম্বার দেখো, মানে চয়েস অফ অ্যাব্রেডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ঘষবা, ঘষার ক্ষেত্রে কী ধরনের ম্যাটেরিয়াল চুজ করবা সেটা। তো দ্য সেভিরিটি অফ দ্য অ্যাব্রেশনের যে তীব্রতা, কত সিভিয়ার হবে বা কত তীব্র অ্যাব্রেশন হবে, আঘাতটা কত শার্প হবে, উইল ভেরি উইথ দ্য নেচার অফ দ্য অ্যাব্রেডেন্ট। এটা ভেরি করবে বা পার্থক্য হবে কিসের সাথে? নেচার অফ দ্য অ্যাব্রেডেন্টের সাথে। কারণ তুমি যে ধরনের অ্যাব্রেডেন্ট ইউজ করবা, আমি যে বললাম যে সিরিজ কাপড় দিয়ে ঘষলে তো 2-3 ঘষাতেই কাপড় ছিঁড়ে যাবে। আবার খুব পিচ্ছিল একটা বস্তু দিয়ে ঘষতেছ তখন তো এটা কিছুই হবে না অনেক দিন ঘষণের পরেও। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে এটা নেচার অফ অ্যাব্রেডেন্টের উপর ডিপেন্ড করে তীব্রতাটা। হোয়ার পসিবল, যেখানে সম্ভব, দ্য অ্যাব্রেটিভ কোয়ালিটিস অফ দ্য ম্যাটেরিয়াল ইউজড should remain constant during the test and be capable of being reproduced for successive tests. বলা হচ্ছে যদি সম্ভব হয়, দ্য অ্যাব্রেসিভ কোয়ালিটিস অফ দ্য ম্যাটেরিয়ালস ইউজড শুড রিমেন কনস্ট্যান্ট ডিউরিং দ্য টেস্ট। এমন ম্যাটেরিয়াল আমি ইউজ করব যেটা দিয়ে প্রথম দিকে যেরকম ঘর্ষণ হবে পরের দিকেও এরকম ঘর্ষণ হবে। এখন এটা কেমন? কিছু কিছু ম্যাটেরিয়াল আমাদের কাছে এরকম থাকে যেটা দিয়ে তুমি কোনো কিছুকে ঘষবা, তো প্রথম দিকে এই ম্যাটেরিয়ালটা খুব ভালোই মানে এটাকে ফ্রিকশন দেয় বা আঘাত দেয়, বাট একটা সময় পরে এটা যখন একটু 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 ঘষে 100 সাইকেল বা 150 সাইকেল পরে গিয়ে তখন কিন্তু আর অত বেশি পরিমাণ ফ্রিকশন দিচ্ছে না। মানে এটা নিজে যে ঘষছে মানে ঘর্ষণের জন্য দায়ী মানে অ্যাব্রেডেন্ট, এটাও কিন্তু ওখানে তার পারফরমেন্সটাকে কিছুটা হারিয়ে ফেলতেছে। প্রথম দিকে একটু বেশি ফ্রিকশন দিচ্ছে, পরে কম ফ্রিকশন দিচ্ছে। এই জন্য একটা স্টিলের এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যেটা প্রথমে এবং শেষে একই রেটে বা একই রকম অ্যাব্রেশন দেয়, অর্থাৎ তাপে বা ঘর্ষণে যাতে বস্তুটার বিহেভিয়ারের পরিবর্তন না হয়। তো আমরা এটাই বলতেছিলাম যে এখানে এই যে অ্যাব্রেডেন্ট আছে সেই অ্যাব্রেডেন্টটা এমন হতে হবে যাতে এটা মানে টেস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রিকশনের কারণে নিজে যাতে কোনো ইনফ্লুয়েন্স না হয়, এরকম ম্যাটেরিয়াল পাওয়া খুবই কঠিন। তারপরে এরকম যথেষ্ট ভালো এরকম ম্যাটেরিয়াল নিতে হবে।
এবং রিপ্রডিউসিবিলিটি থাকতে হবে, অর্থাৎ আমি যেরকম করলাম এই একই রকম টেস্ট যাতে অন্যান্য স্যাম্পলের জন্য করা যায়, এরকম রিপ্রডিউসিবল অবস্থা যাতে থাকতে পারে ফর সাকসেসিভ টেস্ট। স্টিল অ্যান্ড সিলিকন কার্বাইড, ফর এক্সাম্পল যেমন সিলিকন কার্বাইড এবং স্টিল এই ক্ষেত্রে উইল গিভ রিজনেবল কনস্ট্যান্ট অ্যাব্রেসিভ কোয়ালিটিস, এই জন্য এগুলোকে এই মেশিনে প্রেফার করা হয়। ইন আদার ইনস্টেন্সেস, অন্য ক্ষেত্রে বা নমুনায়, the abrasion may be a second piece of the tested fabric, a standard worsted or canvas fabric, emery cloth of various grade। অর্থাৎ অনেক সময় বা অন্যান্য এরকম ক্ষেত্র আছে যেখানে দ্য অ্যাব্রেডেন্ট হইতে পারে একটা সেকেন্ড পিস অফ দ্য টেস্টেড ফেব্রিক। মানে অনেক সময় আমরা ওই যে যেটা অ্যাব্রেডেন্ট আছে সেটার উপরে হয়তো একটা কাপড় ইউজ করতে পারি, যে কাপড়টা মূলত ঘর্ষণ দিবে, তারপরে এই টেস্টের পরে ওই কাপড়টা ফেলে দিব, এরকম হতে পারে। অথবা ওর্ন আউট হওয়া একটা কাপড়ের সাথে অ্যানালাইসিস করার জন্য। তো বলা হচ্ছে দ্য অ্যাব্রেডেন্ট মে বি এ সেকেন্ড পিস অফ দ্য টেস্টেড ফেব্রিক, টেস্টেড কাপড়ের দ্বিতীয় একটা টুকরা, স্ট্যান্ডার্ড ওস্টেড অর ক্যানভাস ফেব্রিক। হ্যাঁ, এটা ওস্টেড অথবা ক্যানভাস কাপড় চিনো তোমরা, যে এফএসডিতে পড়ছো নিশ্চয়ই। ক্যানভাস কাপড় দিয়ে ইমারি ক্লথ, ভেরিয়াস গ্রেডের ইমারি ক্লথ দিয়ে মোড়ানো থাকে। উইথ সাচ ম্যাটেরিয়ালস, এই ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হাওয়েভার যা হোক, দেয়ার ইজ এ রিস্ক অফ দেয়ার অ্যাব্রেসিভ প্রপার্টিস চেঞ্জিং ডিউরিং এ টেস্ট, টেস্টের সময় তাদের অ্যাব্রেসিভ কোয়ালিটি নিজে থেকেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড এ টেন্ডেন্সি ফর বিটস অফ অ্যাব্রেডেড ফাইবার টু ক্লক দ্য সারফেস, অর্থাৎ সারফেসটাকে মানে স্মুথ করে দিতে হয়তোবা এটা সহযোগিতা করতে পারে। তো সাম ইনস্ট্রুমেন্ট হ্যাভ স্পেশাল মেথড অফ রিমুভিং দ্য লিঙ্ক ফ্রম দ্য অ্যাব্রেডেন্ট। হ্যাঁ, তো কিছু ইনস্ট্রুমেন্ট স্পেশাল মেথড থাকে যেখানে সেখানে এই কাপড়ের গায়ে যদি এরকম ফাইবার অ্যাব্রেডেড ফাইবারগুলো ক্লক হয়ে থাকতে চায়, লেগে থাকতে চায় বা স্মুথ না হতে দেয়, তখন এগুলাকে সরিয়ে ফেলার মেকানিজম থাকতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাব্রেডেন্ট চুজ করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা তো মেশিন ম্যানুফ্যাকচাররা মাথায় রেখেছে, এখন এই টেস্টের জন্য এই বিষয়গুলো কনসিডারেবল ফ্যাক্টর। তারপর হচ্ছে ব্যাকিং দ্য স্পেসিমেন, স্পেসিমেনটাকে যে আটকানো হবে সেটা। দ্য হার্ডনেস অফ দ্য ব্যাকিং অফ দ্য স্পেসিমেন মে এফেক্ট দ্য রেজাল্ট। তুমি কিভাবে এটাকে চাপাচ্ছ বা লাগাচ্ছ, এখানে ফিট করতেছো সেটা। ইন সাম টেস্ট এ হার্ড ব্যাকিং ইজ ইউজড, ইন আদার এ ফেল্ট অর ফোম রাবার। এটার স্পেসিমেনটাকে আটকে দেওয়ার জন্য আর কি, স্পেসিমেনটাকে ঢাকার জন্য যেই ব্যাকিংটা ইউজ করতেছো সেই ব্যাকিংটা অনেক সময় হার্ড বস্তু হতে পারে, আবার ফোম রাবার ফেল্টও হতে পারে। সো ইন ওয়ান ইনস্ট্রুমেন্ট দ্য স্যাম্পল ইজ মাউন্টেড ওভার অ্যান ইনফ্লেটেড রাবার ডায়াফ্রাম, কোনো ক্ষেত্রে রাবারের একটা ডায়াফ্রাম দিয়েও মাউন্ট করে লাগানো হয় স্যাম্পলটাকে এই মেশিনে বসানোর সময়। তো ক্লিনলিনেস অফ দ্য স্পেসিমেন ইনস্ট্রুমেন্ট, এটা ক্লিন করাটা কতটা জরুরি, ইনস্ট্রুমেন্টের স্পেসিমেন যেখানে রাখা হবে সেই ডিস্কটা বা সেই প্লেটটা ক্লিনিংটা কত জরুরি, কারণ ক্লিনিং ছাড়া এখানে প্রপার রেজাল্ট আসবে না। দ্য রিজিয়ন টু বি অ্যাব্রেটেড শুড বি হ্যান্ডেড এ লিটল অ্যাজ পসিবল। অর্থাৎ যেই জায়গাটাতে ফ্রিকশন হবে এই জায়গাটা ফ্রি ফ্রম ফরেন ম্যাটার্স, ওয়াক্স, গ্রাফাইট এগুলো মুক্ত হইতে হবে। ওই জায়গাটা যাতে ফ্রি থাকে, ওই জায়গার মধ্যে যাতে কিছু না থাকে, কারণ তোমার যদি ওখানে কিছুটা ওয়াক্স থেকে যায় অথবা এই গ্রিজ থেকে যায় বা গ্রাফাইট থেকে গেল, তখন কিন্তু ওই জায়গাটা পিচ্ছিল হয়ে যাবে। পিচ্ছিল হয়ে গেলে আমার যতটুকু ফ্রিকশন ওখানে অ্যাচিভ করার কথা ছিল প্রত্যেকটা সাইকেলে, ওই এটা অ্যাচিভ হবে না। তো এই জন্য এই ফরেন ম্যাটার্সের মধ্যে বিশেষ করে ওয়াক্স, গ্রাফাইট, এই গ্রিজ, অয়েল এই জিনিসগুলো যাতে মুক্ত থাকে বা দূরে থাকে, এই জিনিসটা কনসিডারেবল ফ্যাক্টর। আদারওয়াইজ দে উইল অ্যাক্ট অ্যাজ লুব্রিকেন্ট, কারণ তখন এগুলো লুব্রিকেন্টের মতো কাজ করবে, মানে ইয়েটাকে ফ্রিকশনিং ডিভাইসটাকে পিচ্ছিল করে দেবে অ্যান্ড এফেক্ট দ্য এন্ড পয়েন্ট অফ টেস্ট রেজাল্ট। মানে টেস্ট রেজাল্টের যে আলটিমেট এন্ড পয়েন্ট, অর্থাৎ কতটা সাইকেলে আমার এই কাপড়টা ছিঁড়ে যাচ্ছে সেই ইফেক্টটাতে, মানে সেই জায়গাটাতে ইফেক্ট ফেলবে। এটা তখন নাম্বার অফ সাইকেল বাড়িয়ে দিবে, আরো অনেক বেশি পরিমাণের সাইকেলের পরে তারপরে গিয়ে কাপড়টা ছিঁড়বে। তারপর টেনশন অন দ্য স্পেসিমেনের মধ্যে আমি কতটুকু টেনশন অ্যাপ্লাই করব।
The variation in the tension on the specimen will alter the result. তোমার যদি টেনশনের ভেরিয়েশন থাকে তখন কিন্তু রেজাল্টকে উল্টে দিবে। কিভাবে? যদি টেনশন বেশি দাও তাহলে তাড়াতাড়ি মানে কাপড়টা ছিঁড়ে যাবে কম সাইকেলে, আবার টেনশন কম দাও তখন দেখবো যে বেশি সাইকেলে গিয়ে ছিঁড়বে। তো সুতরাং এটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে। তো অ্যান্ড দেয়ার ফোর স্ট্যান্ডার্ডাইজ মেথড, এই জন্য তোমাকে স্ট্যান্ডার্ডাইজ মেথড অফ মাউন্টিং দ্য স্পেসিমেন শুড বি ইউজ। একটা নির্দিষ্ট মেথড বা টেনশন মাউন্টিংয়ের ক্ষেত্রে বলা থাকতে হবে, সেই মোতাবেক স্যাম্পলটাকে আমার মেশিনে মাউন্ট করতে হবে। 9, দ্য প্রেশার বিটুইন অ্যাব্রেডেন্ট অ্যান্ড স্পেসিমেন। অ্যাব্রেডেন্ট এবং স্পেসিমেনের মাঝখানে, যেটা দিয়ে আমি ঘষবো এবং মাঝখানে যে স্পেসিমেন আছে এর মধ্যে মানে প্রেশারটা কত হবে, কত লোড দিব আর কি। এটা টেনশন স্পেসিমেন মানে হচ্ছে স্পেসিমেনটাকে এই ডিভাইসের মধ্যে আটকানোর সময় কত ইয়াতে আটকাবো, কেমন টাইট করে আটকাবো এটা। আর প্রেশার দেওয়া মানে হচ্ছে উপর থেকে ফ্রিকশন দেওয়ার সময় যখন ঘষবে তখন কত লোড এখানে অ্যাপ্লাই হবে, কত লোডে এটাকে ঘষবে। এখন তুমি যদি 10 কেজি লোড দিয়ে কাপড়কে এরকম ঘষো আর আধা কেজি লোড দিয়ে ঘষো, তাহলে দুইটার প্রভাব কিন্তু দুই রকম হবে। The severity of the abrasion will obviously be affected by the pressure applied. প্রেশার অ্যাপ্লাইডের উপর সেভিরিটি বা তীব্রতা, অ্যাব্রেশনের যে তীব্রতা, এটা অনেকাংশে ডিপেন্ড করবে অবশ্যই। হেয়ার অ্যাগেন সুইটেবল স্ট্যান্ডার্ডস মাস্ট বি সেট আপ, এই জন্য এখানেও একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, হাই প্রেশার উইল রিডিউস দ্য টাইম টেকেন টু রিচ দ্য এন্ড পয়েন্ট। উচ্চ প্রেশার কমিয়ে দিবে কি, টাইম টেকেন টু রিচ দ্য এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট মানে শেষ পর্যায়ে আর কি, ছিঁড়ে যাওয়ার যে অবস্থাটা সেটা, সেই অবস্থায় যাওয়ার সময়টাকে বাড়িয়ে দিবে ফর দ্য টেস্ট। বাট দ্য এক্সিলারেশন মানে খুব দ্রুত হওয়াটা অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ফেব্রিক মে লিড টু ফলস কনক্লুশন। এই জন্য এটার ক্ষেত্রে আমরা হয়তো প্রপার রেজাল্টে যেতে পারবো না, তাই একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড আমাদের থাকা জরুরি। দ্য এন্ড পয়েন্ট অফ দ্য টেস্ট, এন্ড পয়েন্ট একটু আগে বলতেছিলাম এন্ড পয়েন্টটা কি। দ্য এন্ড পয়েন্ট মে বি দ্য কমপ্লিশন অফ এ গিভেন নাম্বার অফ অ্যাব্রেশন সাইকেল। একটা নির্দিষ্ট অ্যাব্রেশন সাইকেল পর্যন্ত এটার যে কার্যকারিতা সেটা হচ্ছে এন্ড পয়েন্ট, মানে কতটুকু, কতটা সাইকেল, 10টা মানে 100, 400। এখন কার্পেটের ক্ষেত্রে তো আর 100, 400 না, 10,000, 20,000, কত 40,000, কত সাইকেল। দ্য এপিয়ারেন্স অফ এ হোল অর ব্রোকেন থ্রেডস, অর্থাৎ কাপড়টা ছিঁড়ার আগ পর্যন্ত ব্রোকেন সুতা ছিঁড়ে ছিদ্র হয়ে গেছে কাপড়, বা কাপড়টা এই পাশে পাশে দেখা যায় এরকম অবস্থা। দ্য রাপচার অফ দ্য স্পেসিমেন রাপচার হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, এই জিনিসগুলোর উপর থেকে এন্ড পয়েন্ট বলা হচ্ছে। অটোমেটিক স্টপ মোশনস আর অফেন বিল্ড ইনটু দ্য টেস্টার। অনেক সময় অটোমেটিক স্টপ মোশন থাকে, যেটা কিনা উপরের প্লেট এবং নিচের প্লেটের মাঝখানে তো কাপড় আছে, তার মানে উপর প্লেট এবং নিচের প্লেট দুটোই মেটাল প্লেট একটা আটার সাথে স্পর্শে আসে না। তো যখনই কাপড়ের কোনো অংশ ছিঁড়ে যায় তখন কিন্তু একটা অংশ আরেকটা অংশ স্পর্শ আসে, তখন দেখা গেছে ওই স্পর্শটাকে কাজে লাগিয়ে সেন্সরের মাধ্যমে মেশিনটা বন্ধ করার মেকানিজম থাকে। তো এটাই বলা হচ্ছে যে অটোমেটিক স্টপ মোশন আর অফেন বিল্ড into the tester so that the motor is switched off as soon as a hole appears or the specimen breaks. যখনই আমার কাপড়টা ছিঁড়ে যায় তখন কাপড়ের মাঝখানে ছিঁড়ে যাওয়াতে ওই দুইটা প্লেট, উপরের প্লেট এবং নিচের প্লেট লেগে যায়, টাচ হয়, টাচ হলে তখন মেশিনটা বন্ধ হওয়ার যে মেকানিজম সেটা অনেক সময় থাকে। তখন আমি সাথে সাথেই টের পাই যে কাপড় ছিঁড়লো, তার সাথে সাথে পরবর্তীতে আর কোনো অ্যাব্রেশন সাইকেল দেখা হয় না, ওই অবস্থাতে কতটা সাইকেল লাগলো সেটা দেখে নেওয়া যায়। আচ্ছা, এটা একটু খেয়াল করো যে অ্যাসেসমেন্ট অফ অ্যাব্রেশন ড্যামেজ, এই অ্যাব্রেশন ড্যামেজটা তুমি অ্যাসেস করবা কিভাবে, এগুলো তো বললাম হচ্ছে ফ্যাক্টরগুলা। টেস্ট করার পরে কিভাবে অ্যাসেস করতে পারি আমরা। সেভারাল মেথডস, অনেকগুলা মেথড, আমি বিভিন্ন মেথডে আমি দেখতে পারি। হ্যাঁ, এইখানে আমি এই জন্য প্রথম দিকে একটা কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে 60+ টেস্টিং ইনস্ট্রুমেন্ট এবং টেস্টিং মেথড ডেভেলপ করা আছে ইনস্ট্রুমেন্ট। তো এই এক একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু সবগুলো একই প্রিন্সিপলে কাজ করে না। কোনোটা আছে দেখা গেছে শক্তি দেখে, কোনোটা আছে হচ্ছে কালার কত তাড়াতাড়ি যায় দেখে, কোনোটা দেখে হচ্ছে কতক্ষণে ছিঁড়ে সেটা দেখে, এক একটা এক এক কিছু দেখে। তো এই জন্য কিভাবে করে তুমি অ্যাসেস করতে পারো, জাজ করতে পারো বা যাচাই করতে পারো। তো সেভারাল মেথডস অফ জাজিং দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ আর গিভেন বিলো, এই ড্যামেজটা কতটুকু হচ্ছে সেটা কিভাবে তুমি যাচাই করতে পারো সেটা। তো দ্য কম্পারিজন অফ অ্যাব্রাডেন্ট স্পেসিমেন উইথ দ্য আনঅ্যাব্রাডেন্ট স্পেসিমেন, এটা হতে পারে যেমন তুমি একটা কাপড়ের মধ্যে 200 সাইকেল পরিমাণ লোড অ্যাপ্লাই করলা আর ওই আগেরটাতে কিছু করো নাই। এখন এইবার ওয়েট লস মানে দুটার মধ্যে কম্পারিজন করতে পারো যে আসলে সার্ভিসটা কেমন হইলো, কি ক্ষতিগ্রস্ত হইলো দুইটাকে নিয়ে
কম্পেয়ার করলে হয় যে টিভিতে মাঝে মাঝে দেখো না যে হারপিক এবং নর্মাল কি টয়লেট ক্লিনারের মধ্যে পার্থক্য করে, সার্ফ এক্সেল এবং অন্য নর্মাল ইয়ের মধ্যে পার্থক্য করে, ডিশ ওয়াশিং বারের সাথে অন্য একটা নর্মাল সাবানের পার্থক্য করে। এইরকম তুমি আন মানে অ্যাব্রেডেড স্পেসিমেনের সাথে অ্যাব্রেডেড স্পেসিমেনের কম্পেয়ার করতে পারো। তারপর নাম্বার অফ সাইকেলস রিকোয়ার্ড টু প্রডিউস এ হোল, এইটা এটা হচ্ছে, এটাও দেখি আমরা। তোমরা এগুলো মনে রাখো, এগুলো সবগুলোর কয়েকটা টেকনিক আমরা অ্যাপ্লাই করি মার্টিনডিলে, এবং আরেকটা টেস্ট পড়বো সেই টেস্টে। তো হোল, ব্রকেন থ্রেডস অর ব্রকেন স্ট্রিপ হওয়ার আগ পর্যন্ত দেখি। ওই যে বলো না যে বিএসআরএম বলে যে 5 লক্ষ সাইক্লিক লোডিংয়ে টিকে থাকতে পারে। এখন আমাদের কাপড়ের ক্ষেত্রে আমরা বলবো এরকম 4,000 সাইক্লিক লোডিংয়ে টিকে থাকে, 3,000 সাইক্লিক লোডিংয়ে টিকে থাকে, 1,000 সাইক্লিক লোডিংয়ে টিকে থাকে। আবার যদি কার্পেট হয় 40,000 সাইক্লিক লোডিংয়ে টিকে থাকবে, 45,000 সাইক্লিক লোডিংয়ে টিকে থাকবে। তো এই জন্য নাম্বার অফ সাইকেলস রিকোয়ার্ড টু প্রডিউস এ হোল, একটা হোল বা ছিঁড়া থ্রেড অথবা ব্রকেন স্ট্রিপ তৈরি করার জন্য কতটুকু সাইকেল, কত সাইকেল পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করা লাগে এটা। তারপরে লস ইন ওয়েট, হ্যাঁ, অফেন প্লটেড অ্যাগেন্স্ট দ্য নাম্বার অফ সাইকেল। ওই যে ওখানে যে কম্পারিজনের কথা বললাম, এই কম্পারিজনটা তো অনেকভাবে হতে পারে। তুমি অ্যাব্রেশন করলে, অ্যাব্রেশন করার পরে দেখতে পারো। এখন অ্যাব্রেশন করার পরে ওয়েট লসটাও দেখতে পারো তুমি চাইলে। ওয়েট লস করবে না, কাপড়ের উপরে তুমি ঘষো, আস্তে আস্তে ফাইবারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে উঠে যাবে, কাপড়টা পাতলা হবে। তো তুমি একেবারে ছিঁড়ে ফেললা না, বাট 100 সাইকেলে ওয়েট লস দেখলা, 200 সাইকেলে ওয়েট লস কত, 300 সাইকেলে ওয়েট লস কত, 400 সাইকেলে ওয়েট লস কত, এভাবে করে দেখতে পারো। তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কাপড়টা 100 সাইকেলে পরে আমার কাপড়টা কেমন হবে, 200 সাইকেলে পরে কেমন হবে। তো আলটিমেটলি তুমি কাপড়ের মধ্যে একটা সার্ভিসিবিলিটি ট্যাগ লাগিয়ে দিতে পারবো যে আমার কাপড়টা 1 বছর কিচ্ছু হবে না, বা 2 বছর কিছু হবে না, এরকম অ্যাপ্লিকেশনে বা এই এই পারপাসে ইউজ করলে। তো এই কথাগুলো এইভাবে আমরা দেখতে পারি ওয়েট লস দিয়ে। চেঞ্জ ইন থিকনেস, এই যে ওয়েট লস যে কথা, থিকনেস চেঞ্জ করা কিন্তু মোটামুটি একই কথা। কারণ ওয়েট লসটা কেন করবে, উপর থেকে ফাইবার চলে যাবে এই জন্য। তো ফ্রিকশনের কারণে থিকনেসটা চেঞ্জ হবে, এটাও দেখতে পারি আমি চাইলে। আগের থিকনেস দেখে নিলাম, থিকনেস গ্যাজ যে আছে, হ্যাঁ, হেলথ থিকনেস গ্যাজ, সেই থিকনেস গ্যাজ দিয়ে আগেরটা পরটা দেখতে পারি। যেমন পাইলের ক্ষেত্রে মানে সচরাচর এটা খুব ইম্পর্টেন্ট, লস অফ পাইল হাইট। পাইল তো টাওয়েল বা কার্পেট টাইপের গুলোর উপরে তো পাইল থাকে, তো পাইলের মধ্যে তো ফ্রিকশনের প্রভাবটা আগে পড়বে। মানে ফ্রিকশনটা মূলত ইনিশিয়ালি অ্যাটাক করবে পাইলে, তো পাইলটা আগে হাইটটা কমবে, তো সেই পাইলের হাইটটা যে কমলো সেটা তুমি জাজ করতে পারো, তখন তুমি একটা সার্ভিসিবিলিটি বা অ্যাব্রেশনের রেজাল্ট দিতে পারবা। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে the napping or raising effect of abrasion may cause an increase in thickness, particularly in the early stages of the test. অনেক সময় ব্রাশ করলে যেটা হয়, তুমি একটা কাপড়কে যদি একটু ব্রাশ করো বা কোনো যদি ঘষো, দেখবে যে ফাইবারগুলো আস্তে আস্তে খাড়া হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে, পাইল হয়ে যাবে। তখন কিন্তু থিকনেসটা একটু বেশি মনে হবে ইনিশিয়ালি, বাট যখন এই ফাইবারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি থিকনেসটা কমে আসবে, অথবা এই ফাইবারগুলো উপরে উঠে আবার যখন বসবে তখন থিকনেসটা একটু মোটা হয়তো বা সাময়িকভাবে প্রথম দিকে দেখাইতে পারে, বাট লাস্টে এটা থাকবে না। তারপরে যেটা বললাম, স্ট্রেংথ লসটা দেখতে পারো, লস ইন স্ট্রেংথ, কতটুকু স্ট্রেংথ লস করতে পারে। সেই ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা স্ট্রেংথ টেস্ট করি। কি কি, তিনটার কথা বলছিলাম, হ্যাঁ, টেনজাইল ডিরেকশনে, তারপর কি টিয়ারিং এবং বাস্টিং, এই 3 অ্যাঙ্গেল থেকে তুমি স্ট্রেংথ টেস্ট করে লসটা দেখতে পারো যে আমার অ্যাব্রেশনের আগে তার স্ট্রেংথ, হোক টেনজাইল, টিয়ারিং অথবা বাস্টিং, এটা কোনটা কোথায় করা লাগে সেটা তখন বলছি। তো সেই স্ট্রেংথটা টেস্ট করে এই স্ট্রেংথের সাথে এটা কম্পেয়ার করতে পারো। দ্য লস মে বি এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, দেখাতে পারো অফ আনব্রেডেড মানে আনঅ্যাব্রেডেড স্ট্রেংথ, অ্যান্ড সাম ল্যাবরেটরিজ মে ডিটারমাইন রেসিডুয়াল স্ট্রেংথ আফটার এ গিভেন নাম্বার অফ সাইকেল। কিছু কিছু ল্যাবরেটরি এরকমও করতে পারে, পার্সেন্টেজে দেখতে পারে কতটুকু চেঞ্জ হলো, অথবা মানে রেসিডুয়াল কতটুকু অবশেষ থাকলো স্ট্রেংথ, সেটাও দেখতে পারে, এটা সমস্যা নাই। 6, চেঞ্জ ইন আদার প্রপার্টিস, অন্য প্রপার্টিসগুলো যেমন এয়ার পারমেবিলিটি, লাস্টার, এগুলা কতটুকু চেঞ্জ হলো সেটাও দেখতে পারে, অথবা মাইক্রোস্কোপ দিয়ে তার অবস্থার পরিবর্তনটাও সূক্ষ্মভাবে দেখতে পারে। তো এই অ্যাঙ্গেলগুলো থেকে বা এইভাবে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। তো মূলত আমরা ওয়েট লস দিয়ে বেশি অ্যাসেস করি, এটা একটা খুব মানে পপুলার। আর দ্বিতীয় হচ্ছে এই যে এটা, নাম্বার অফ সাইকেল রিকোয়ার্ড টু প্রডিউস এ হোল, এটা আর ওয়েট লস, 2 এবং 3 হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট।
এগুলাকে আমরা কাজে লাগাই মার্টিনডিলে, এবং পরবর্তীতে আসতেছে টেস্টিং মেথডগুলো, সেখানে আমি ক্লিয়ার করব। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট, এটা তো এক লাইনে শুধু বলে যাচ্ছি। নো জেনারেল রুল ইজ গিভেন অন দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্ট ফ্রম অ্যাব্রেশন টেস্ট। মানে অ্যাব্রেশন টেস্টের কোনো জেনারেল রুল নাই যে তুমি কোনটা দিয়ে আসলে অ্যাব্রেশনটা টেস্ট করবা। দ্য ইফেক্ট অফ স্পেশাল ফিনিশিং ট্রিটমেন্ট ক্যান বি অ্যাসেসড। স্পেশাল ফিনিশিং যে ট্রিটমেন্ট, কোনো একটা ফিনিশ করলা, ফিনিশ করে বললা যে আমার এই ফিনিশিংয়ের কারণে কাপড়ের স্ট্রেংথ বাড়বে, ওয়েট বাড়বে, থিকনেস বাড়বে, বা এটার ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা এতটুকু বাড়বে, এটার সার্ভিসিবিলিটি এরকম হবে, এরকম একটা তুমি কিছু বলে দিলা, তখন সেইটাকে ডিটারমাইন করতে পারি আমরা দ্য অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক বিফোর অ্যান্ড আফটার দ্য ফিনিশিং ট্রিটমেন্ট। ফিনিশিংয়ের আগে এবং পরে তার অ্যাব্রেশনটা টেস্ট করলেই মোটামুটি ফিনিশিংয়ের যে ইম্প্যাক্টটা সেটা আমরা ধরে ফেলতে পারবো, যে কথাটা আগে বলছিলাম। ইট ইজ এ সিরিজ অফ ডিফারেন্ট টেস্ট হুইচ আর ইউজ টু মেক রেটিং অফ দ্য ফেব্রিক। এটা একটা অনেকগুলো টেস্টের সমন্বয় আর কি, হ্যাঁ, যা কিনা কাপড়কে রেটিং করতে আমাকে সহযোগিতা করবে। আমি টেস্ট করে এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই কাপড়ের এই মানে এই সার্ভিসিবিলিটি এরকম, মানে এটা এই নির্দিষ্ট। তবে এটাকে আরেকটার সাথে কম্পেয়ার করে দেখাইতে পারবো যে এই কাপড়টার রেটিং হচ্ছে মানে সার্ভিসিবিলিটি এত, ওয়্যার ইন্ডেক্স এত, ওই কাপড়টার সার্ভিসিবিলিটি এত, মানে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এত, ওয়্যার ইন্ডেক্স এত, ওয়েট লস এত, স্ট্রেংথ লস এত, থিকনেস লস এত। এই যে পার্থক্যটা, পার্থক্য করলে দুইটা কাপড়ের মধ্যে মূলত কম্পারিজন দাঁড়িয়ে যাবে বা রেটিং করা যাবে, এটা ভালো, এটা মন্দ, মানে এটার তুলনায় এটা ভালো, এটার তুলনায় এটা ভালো না, এই ব্যাপারগুলা। হ্যাঁ, তারপর যে ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, আমরা আজকে ইনস্ট্রুমেন্ট পড়বো না, শুধু নামগুলা এখানে দেখে দিচ্ছি যে এই হচ্ছে, এগুলো হচ্ছে নাম। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, নামগুলা তোমরা এমনি জানার জন্য দেখে রাখতে পারো, বা এগুলা সংক্ষিপ্ত বর্ণনা নেটে সার্চ দিয়ে অথবা বুথের বইতে পাবা, সেটা দেখে নিবা। তো আমরা মূলত দুইটা টেস্টটা পড়বো, এই দুইটাই অনেক বড়, ডিটেলসে পড়তে হবে। একটা হচ্ছে বিএফটি অ্যাব্রেশন টেস্টিং মেশিন, আর হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার। মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার অবশ্যই তোমাদের কলেজে আছে, আমরা এই টেস্টটা করব। তারপরে হচ্ছে পিলিং টেস্টের জন্য তো পিলিং বক্স আছে পরবর্তী চ্যাপ্টারে, এগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ টেস্ট এগুলো আমরা করব। অ্যাব্রেশন টেস্টিং মেশিন আর হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার, এই দুইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমি বোল্ড করে রাখি। আমরা এই দুইটাকেই একেবারে ডিটেলসে পড়বো আর কি দুইটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কতগুলা টেস্টিং এর নাম। আমি আগেই বলছি যে এই অ্যাব্রেশনের জন্য অনেকগুলা ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা আছে, এখানে তো লেখা হয়েছে কয়টা, অল্প কয়েকটা, 3 3 6 7 8 9 10টা। হ্যাঁ, আমি 60টারও উপরে বলছি আর কি। হ্যাঁ, এরকম অনেকগুলা মেথডের জন্য অনেকগুলা ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা আছে। অ্যাব্রেশনটা দেখার জন্য সবারই অনেক ইচ্ছা, বা এই সার্ভিসেবিলিটি দেখাটা অনেক জরুরি। যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা সবাই প্রথমে চাই যে এটা কেমন। শুধু স্ট্রেংথ দিয়ে এই বিষয়গুলো কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাবে না। সার্ভিসিবিলিটির ক্ষেত্রে অ্যাব্রেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার এটা ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাপ্লিকেশনে সেখানে সবসময় এটা ঘর্ষণের মধ্যে যাবে। এখন তুমি একটা বেল্ট বানাবা, হ্যাঁ, মনে করো টেপ বানাবা, মানে এই রিং ফ্রেমে ইউজ করার জন্য, এই টেপটা সবসময় ফিকশনের মধ্যে থাকবে। বা মোটর পুলি একটা বেল্ট বানাবা, অ্যান্ড সেই বেল্টটা তো সবসময় ফিকশনে থাকবে, তাহলে ফিকশনে এটার ইম্প্যাক্টটা কি, সেটা অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। তো উল ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন, উইরা, উইরা অ্যাব্রেশন টেস্টার, তারপরে লিডার ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন মানে লিডার অ্যাব্রেশন টেস্টার আছে, তারপরে ট্যাবার অ্যাব্রেশন আছে, হ্যাঁ, তারপরে শেফার মেশিন আছে, এটা উইজেনব্যাগ অ্যাব্রেশন টেস্টার আছে, তারপরে স্টুল ইউনিভার্সাল ওয়্যার টেস্টার আছে, লিন্ড্রা আছে ওয়্যার টেস্টার, এক্সিলারেটর, এটা হচ্ছে রোটর, হ্যাঁ, রোটর এটা আছে। আর বিএফটি অ্যাব্রেশন টেস্টিং মেশিন, এটা আমরা পড়বো। আর হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার। এই বিএফটিতে আবার তিনটা যে পদ্ধতি আছে, আমরা তিনটা পদ্ধতি দেখবো। হ্যাঁ, তিনটা পদ্ধতি কি কি, এই যে এই তিনটা, একটা হচ্ছে ফ্ল্যাক্স মানে ফ্ল্যাট অ্যাব্রেশন, আর হচ্ছে এজ অ্যাব্রেশন প্রান্ত থেকে কলারের খাতে, ফ্ল্যাক্স অ্যাব্রেশন মানে ফ্ল্যাক্সিং হয়ে অ্যাব্রেশন। একটা মেশিন দিয়ে তিনটা দেখা যাবে, এটার মডিউল আছে আলাদা আলাদা। আর অ্যাব্রেশন টেস্টার দিয়ে মার্টিনডেল দিয়ে আমরা মূলত ওই যে দুটো কথা বললাম, যে ওয়েট লস, হ্যাঁ, নাম্বার অফ সাইকেল টু ব্রেক দ্য মানে কত সাইকেল পরে এটা ছিঁড়ে যায় এটা দেখি, আর মূলত ওয়েট লসটা দেখি। হ্যাঁ, বা ওয়্যার ইন্ডেক্স যেটা দেখলা এই যে উপরের দিকে বলছিলাম ওয়্যার ইন্ডেক্স, হ্যাঁ, এই ওয়্যার ইন্ডেক্সটা আমরা হয়তো বা টেস্ট করি অনেক সময়। এই হচ্ছে ব্যাপার আর কি। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দুইটা টেস্টই কভার করার চেষ্টা করব। হ্যাঁ, যদি দুইটা ক্লাস পাওয়া যায়, এই যে এটা একটা, হ্যাঁ, বিএফটি অ্যাব্রেশন টেস্টার এবং মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার। তো আজকে এ পর্যন্তই থাক, কারো কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বলতে পারো।